কথাটা বলেই অদ্ভুত এক ভাব প্রকাশ করল তুর। তুরের কথাটা যেন তীব্রের বুকে গিয়ে বিধল। ও কিছু না ভেবেই খুব জোরেই তুরের গালে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দটা যেন দেয়াল ভেদ করে যেতে না পারায় বারবার প্রতিধ্বনিত হতে লাগল রুমে। তীব্রের ভাবতেই রাগ লাগছে তুর ওর জন্য নিজের বাচ্চাকে শত্রু বলছে। তুর গালে হাত দিয়ে করুণ চোখে তীব্রের দিকে তাকাল। তারপর ও তীব্রকে অবাক করে দিয়ে হেসে দিল। তীব্র এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে তুরকে এভাবে হাসতে দেখে ও সংশয় দৃষ্টিতে তুরের দিকে তাকালে তুর বলল, দেখলেন, বললাম না এই বাচ্চা আমার শত্রু। ঠিক তাই, না হলে এই বাচ্চার জন্য আপনি আমাকে মারতে পারতেন না। না এই বাচ্চা রাখব না আপনার সাথে থাকব। বলেই বিছানা থেকে উঠে পাগলের মতো খুঁজতে লাগল তুর। তীব্র নিচের দিকে তাকিয়ে তুরের কাহিনীগুলো ভাবার জন্য চোখ বন্ধ করে নেয়। তুর পাগলের মতো নিজের ক্ষতি করার জন্য কিছু খুঁজতে লাগল। হঠাৎ ওর খেয়াল যায় সরু একটা ফুলদানির দিকে। ও গিয়ে ফুলদানিটা তুলে নিজের পেটের দিকে তাক করতেই তীব্র দ্রুত ওর হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে তুরকে জড়িয়ে ধরে। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তীব্র আরও জোরে জড়িয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। তীব্র ঠিক যেই ভয়টা পাচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে তার চরম মূল্য দিতে হবে তীব্রকে। ও তুরকে জোর করে বিছানায় বসিয়ে দেয়। খুব ভালো করেই বুঝতে পারছে তুরকে শান্ত করতে পারবে না, তাই ও লাইট অফ করে তুরকে জড়িয়ে ধরে। তুর প্রচণ্ড ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারে না। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় তীব্রের বুকে। তুর যতক্ষণ ছটফট করেছে তীব্র কোনো কথা বলেনি, বরং চুপচাপ তুরকে বুকে জড়িয়ে বসেছিল। সকালে ঘুম থেকে উঠার পর দেখে ওর বাবা ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবাকে দেখে চোখ বন্ধ করে চিলতে হাসি ফুটে উঠে তুরের মুখে। মেয়ের মুখের চিলতে হাসি যেন বাবার কাছে সকালের জলজল রোদের এক রোশনি আলোক কণা মনে হল। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, হাসলে যে, বাবা তুমি না বুড়ো হয়ে যাচ্ছ। বলেই বন্ধ চোখে দুহাত গালের নিচে দিয়ে খিলখিল করে হেসে উঠে। ওর বাবা ব্যাপারটা বুঝতে পারে না। তার মেয়ের কাছে সে দুনিয়ার চিরস্থায়ী হ্যান্ডসাম একজন মানুষ। ওর বাবাকে কেউ যদি ভুল করেও বলতো যে উনি বুড়ো হয়ে যাবেন তাহলেই হয়েছে। সেই মেয়ে কিনা অদ্ভুত প্লাস হাস্যকর তার কাছে। উনি কিছুটা সংকোচ নিয়ে বলে উঠে, তাই নাকি? তোমার বাবাই সত্যি বুড়ো হয়ে গেছে নাকি? এইটা শুনে তুর ঘুম চোখে উঠে বসে ওর বাবার বুকে মাথা রেখে অনামিকা আঙুলের প্রথম কোরটা দেখিয়ে ঘুমো ঘুমো বাচ্চাদের মতো আহ্লাদি কণ্ঠে বলে, না বেশি না, শুধু এইটুকুনি। এই যে দেখো, শুধু এইটুকু। একটা কর দেখিয়ে করের দিকে একচোখে দেখে, যেন অনুবীক্ষণ দিয়ে কোনো সূক্ষ্ম জিনিস দেখছে। বেশি না। নাক ছিটকে। তুরের কথায় ওর বাবার বুকে মরুভূমি পানির পিপাসার তৃপ্তি পূরণ হয়ে গেল। বাবা তার 18 বছরের কন্যার মাঝে 8 বছরের ছোট আহ্লাদিকে আবিষ্কার করলেন। বিগত 17.5 বছর ধরে এভাবেই তার আহ্লাদির ঘুম ভাঙিয়ে দুষ্ট দুষ্ট কথা শুনেছে। কিন্তু মাঝের 6 মাস অন্যরকম হলেও আজ যেন তার সেই তুরকে ফিরে পেলেন। আনন্দে যেন আবেগটাকে হার মানাতে পারল না। কণ্ঠের কান্নার আড়ষ্টতা নিয়ে একটু রাগী ভাব প্রকাশ করেই বললেন, বাবাই বুড়ো হয়ে গেছে। আর হবে নাই বা কেন, তার ছোট রাজকন্যা যে বড় হয়ে গেছে। এইটা শুনে তুরের হাসি যেন আর ধরেই না। হাসতে হাসতে বাবার বুকে লুটিয়ে পড়ছে। মেয়ের এই হাসির মানেও বোঝার ইচ্ছে হল না ওনার। হাসতে হাসতে তুর বলল, আমি কবে বড় হলাম? এখনো তো আমি ছোট বেবি। দেখো দেখো, আর তোমাকে আমি কি বলেছি তুমি বুড়ো হয়ে গেছ? এই দেখ একটা পাকা দাড়ি দেখা যাচ্ছে।
অনেক নিখুঁতভাবে চোখ নামক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহারের মাধ্যমে পণ্ডশ্রম করে বাবাকে একটা দাড়ি দেখাতে সক্ষম হল। মেয়ের এমন কাণ্ডে না হেসে পারলেন না। বাবাকে হাসতে দেখে তুরের যেন আহ্লাদের সীমানা বেড়ে গেল। ও বাবাকে পেটানোর জন্য জড়িয়ে ধরে বলল, বাবা। হ্যাঁ বলো। মাকে বলে দেও না। আজ আমি কিন্তু নাস্তায় ওই আলুভাজি আর পোরটা খাবো না। আমাকে পাস্তা করে দিতে হবে, নাইলে আজকে কলেজ যাওয়াও বন্ধ। বলেই বাবার বুকে মুখ গুজল তুর। কথাটা শুনে অনেকটা ধাক্কা খেলেন উনি। কি বলবেন বুঝতে পারল না। তবে এইটা বুঝতে পারল তার মেয়ে 6 মাস আগের স্মৃতিতে আছে। ভাবতেই অবাক লাগে, যাকে ঘুম না ভাঙ্গালে উঠতে চাইত না সেই মেয়ে মা হতে চলেছে। ছোট সেই তুর, যাকে ছোটবেলা থেকে নিজের হাতে বিয়ে দেওয়ার কথা ভেবেছিল, সেই মেয়ের কখন বিয়ে হয়ে গেল জানতেই পারল না। শুধু ওনার একটাই ভয় যে নিজেকে সামলাতে পারে সে কিভাবে বাচ্চা সামলাবে। তুরকে তো মানিয়ে নেওয়ার মতো করে বড় করেনি সে। একমাত্র মেয়েকে তার সামর্থ্যের রাজ্যের রাজকন্যা বানিয়ে রেখেছিল। বাবার নীরবতায় যেন রাগ লাগল তুরের। গাল ফুলিয়ে বলে উঠল, তার মানে তুমি মাকে বলবে না পাস্তা বানাতে? এতক্ষণ যা যা হয়েছে তার সবটাই তীব্র দেখেছে। তুরের ছেলেমানুষি আর ওর বাবার রাগী ফেস দেখে বেশ হাসি পেল। আসলেই বাবা মায়ের চেয়ে কেউ কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। সেই ভালোবাসা হয় নিঃস্বার্থ। কেমন একটা অপরাধবোধ কাজ করল। তুরকে যদি ভালোবেসে থাকে তবে নিজের স্বার্থেই ভালোবেসেছে। প্রথম কারণটা অন্য হলেও পরের কারণটা তুরকে পাওয়া ছিল। কিন্তু মেয়েটাকে যেভাবে ও রেখেছিল তাতে আর ভাবতে পারল না। তুর রাগ করে ওর বাবার বুক থেকে মাথা তুলে ওর বাবার বাহু ঝাঁকিয়ে ও বাবাই, ও বাবাই বলতেই থমকে যায়। তুরের চোখে থাকা ঘুমটা নিমিষেই হারিয়ে যায়। ও একদম স্থির হয়ে নিচের দিকে তাকায়। এতক্ষণ পর ওর বর্তমান সময়ের আভাস হয়েছে। এতক্ষণ বাবার রাজকন্যা ভেবেছে নিজেকে, কিন্তু এখন বুঝতে পারছে বাবার রাজ্যের রাজকন্যাকে অন্য এক দেশের রাজা চুরি করে নিজের বন্দিনী করে রেখেছে। সেখানে সে রানী হয়ে নয় বরং রাজার গণিকা রূপে ছিল, যদিও তা রানীত্বের আড়ালে। কারণ রানী তো জানতই না রাজা তাকে বন্ধ দরজায় গণিকা করে রাখলেও দরজার বাইরে সে তার সাম্রাজ্যের রানী ছিল। কিন্তু এই রানীর জীবন্ত দাসী অপেক্ষা জঘন্য ছিল, তা কি করে ভুলবে ও। এতক্ষণ পর তীব্রকে খেয়াল করে মুহূর্তেই ওর সুখের সাম্রাজ্যে কালো মেঘের ছায়া নেমে এলো। তীব্রকে রাক্ষস রাজ্যের সেই অত্যাচারী রাজা মনে হতে লাগল। তখনই মনে পড়ল এই রাক্ষস রাজের সন্তান ওর গর্ভে, তার মানে সেও একজন রাক্ষসই হবে, যার জন্য ওকে আরো কষ্ট পেতে। ও চিৎকার করে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝল না। তীব্র দ্রুত গিয়ে তুরের পিঠে হাত রাখতেই ও তীব্রকে ছিটকে ফেলে দিল। তুরের এমন বিহেভে ওর বাবাও অবাক। তুর চিৎকার করে বাবাকে একটা কথাই বলছে, বাবা আমাকে বাঁচাও, নাইলে আমাকে নিয়ে যাবে। আমি যেতে চাই না, আমাকে বাঁচাও। মেয়ের কথার আগা মাথা খুঁজে পেল না। তীব্রের ব্যাপারটা বুঝতে বাকি রইল না। ও তুরের থেকে সরে আসতে চাইলেই তুর পাগলের মতো বিছানার সব বালিশ কম্বল ছুঁড়ে মারতে থাকে। আর মুখে সেই এক কথা, যাব না আমি আপনার সাথে, থাকব না কারো বন্দিনী হয়ে, চলে যান, চলে যান আপনি। প্রচণ্ড চিৎকার করে কথাগুলো বলছে তুর। তুরকে ওর বাবাও সামলাতে পারছে না। তুর নিজেকে সামলাতে না পেরে নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করেছে। তীব্র সেখান থেকে তুরকে এই অবস্থায় রেখে যাওয়ার সুযোগও পাচ্ছে না। তখনই তুর আবার বলে উঠে,
ও বুঝেছি পেটের এই রাক্ষসের জন্য যাচ্ছেন না, তাই না? তাহলে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করল। ওই পাশে কিছু একটা দিকে নজর পড়তেই তীব্র সেদিকে নজর দিল। পিলে চমকে উঠল। সুচালো একটা শোপিচ। তুর বিছানা থেকে নেমে সেদিকে যেতেই তীব্র দ্রুত ওকে আটকাল। কিন্তু কোনো মতেই যেন তুরের শক্তির সাথে পেরে উঠল না। এত শক্তি মেয়েটার শরীরে কিভাবে এলো বুঝল না। তুরের বাবা মেয়েকে এতটা হাইপার দেখে এক প্রকার কেঁদেই দিল। যেই কান্নায় চোখে পানি আসে কিন্তু শব্দ হয় না। তীব্র দ্রুত ওর বাবাকে তুরকে ধরতে বলে। তুরের বাবা যথাসম্ভব মেয়েকে স্নেহের মাধ্যমে শান্ত করার চেষ্টা করে। বাবার স্নেহে তুর শান্ত স্থির হতে চাইলেও তীব্রের সামনে থাকা ওর মনকে শান্ত হতে দিল না। পাগলামি আরও বেড়ে গেল। তুর বাবাকে ছাড়িয়ে নিতেই তীব্র জোর করে ওকে জড়িয়ে ধরে ওর শরীরে ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার কয়েক মুহূর্তেই তুর নিস্তেজ হয়ে পড়ে যায়। তীব্র কোলে করে ওকে বিছানায় শুয়ে দেয়। ওর বাবা দ্রুত ওর কাছে গিয়ে বেশ ঝাঝালো কণ্ঠে বলে উঠে, কি করেছ তুমি ওর সাথে, যার কারণে ও নিজের সন্তানকে পর্যন্ত নিজের শত্রু ভাবতে শুরু করেছে। নিজের সন্তানকে খুন করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ এইটা ভুলে গেছে তাতে ও বাঁচবে না। কথাগুলো বলেই কেঁদে উঠলেন উনি। তীব্রের কিছু বলার ভাষা নেই। অন্যের সন্তানকে তাদের থেকে আলাদা করতে চেয়েছে, কিন্তু এখন নিজের সন্তান জন্মের আগেই তার মৃত্যু ভয় পাচ্ছে। তীব্র এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে এলো রুম থেকে। তুরের জ্ঞান ফিরতেই ওর সামনে মাঝবয়সী একজন কালো কোটধারী ব্যক্তিকে দেখতে পায়। তুরের চোখাচোখি হতেই লোকটি মুখে হাসির রেশ ফুটিয়ে তুলে বলে, কেমন আছো তুর? অপরিচিত ব্যক্তিকে নিজের সামনে দেখে কিছুটা অপ্রস্তুত হল তুর। উঠে বসতে যাবে তখনই দেখে তুরের বাবা মা ওর পাশে দাঁড়িয়ে। মায়ের চোখে পানির স্পষ্ট আভাস পেল তুর। ও উঠে বসার চেষ্টা করতেই কালো কোটধারী ব্যক্তিটি বলে উঠল, কি করছো তুমি? তোমার এখন বিশ্রাম করা উচিত। তুমি অসুস্থ তুর। তখনই তুর নিজের পেটে হাত দেয়। আর বেশ উত্তেজিত হয়ে বলে, আমার পেটের বেবির জন্য আমি অসুস্থ, তাই না? তুরের কথায় ডাক্তার দ্বিধায় পড়ে যায়। কিছুটা অপ্রস্তুত হয়েও নিজেকে স্বাভাবিক করে বেশ জোরেই হাসে। তুমি নিজেই তো পিচ্ছি, তোমার কি করে বেবি হবে? লোকটির কথায় বেশ দ্বন্দ্বে পড়ে যায় তুর। ও প্রেগন্যান্ট নয়। কিছুটা সংশয় নিয়ে পেটে হাত দেয় তুর। লোকটি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, তোমার পেটে কোনো বেবি নেই। বেবি থাকলে তো তোমার পেট বড় দেখাতো, তাই না বলো? ওনার কথায় মাথা নাড়ায় তুর, কিন্তু মুখে প্রশ্নসূচক ভাব ফুটিয়ে তুলে জিজ্ঞেস করে, তাহলে তীব্র যে বলল আমার পেটে বেবি আছে, আমি মা হতে চলেছি? তুর উত্তর পাওয়ার জন্য কতটা মরিয়া তা বুঝতে বাকি রইল না ওনার। এইটা দেখে উনি বলে, তোমার পেটে বেবি নেই? তাহলে ওরা যে সবাই বলল? দেখ, কে কি তোমায় বলেছে তা আমি জানি না, তবে আমি তোমায় দেখে বুঝেছি তুমি প্রেগন্যান্ট নও। কথাটা শুনে তুর কিছুটা সংশয় রেখা ফুটিয়ে তুলল, কিন্তু পরক্ষণেই বেশ উত্তেজিত খুশির ঝলক দেখা গেল তুরের চেহারায়। বুঝতে পারল বাচ্চা নেই কথাটায় কতটা খুশি তুর। কিন্তু এই খুশিটা কিছুদিনের জন্য ধরে রাখার জন্য তিনি বললেন, কিন্তু হ্যাঁ, অনেকগুলো কৃমি হয়েছে, কারণ তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে কেমন? নাইলে কিন্তু অনেক সমস্যা হবে। মাথা নাড়ায় তুর, এই তো গুড গার্ল। আরেকটা কথা, কৃমির জন্য তোমার খারাপ লাগতে পারে। এই ধর বমি, মাথা ব্যথা, পেট ফাঁপা, এমনকি পেটটা একটু ফুলেও যেতে পারে।
কিন্তু কৃমির ট্যাবলেট খেলেই তো ওরা মরে যাবে, তাই না? জিজ্ঞেসুর দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকাতেই তিনি স্মিত হাসি দিয়ে বলে, আসলে তোমার পেটের কৃমির অনেক বেশি বেড়ে গেছে, নার জড়িয়ে গেছে, আর এই জন্য সবার মনে হয়েছে তুমি প্রেগনেন্ট। এখন হয় এগুলো অপারেশন করে বের করতে হবে, আর না হলে ওষুধ খেতে হবে। আর তুমি তো জানো তাতে সময় লাগবে। এবার তুমি বলো কিভাবে কৃমি বের করতে চাও? ঔষধ। হ্যাঁ, ঔষধ, ভয়ার্ত কণ্ঠে বলে উঠল তুর। তা শুনে লোকটি হাসল। এই তো গুড গার্ল, তোমার যাবতীয় মেডিসিন দিয়ে যাচ্ছি, তোমার মা সময়মত খাইয়ে দিবে কেমন? আরেকটা কথা, কোনোরকম দৌড়ঝাঁপ করবে না, তাতে পেটের কৃমি বেরিয়ে আসতে পারে নাক মুখ দিয়ে। কতদিন লাগবে? একটু বেশি সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি আজ যাই। আর হ্যাঁ, যদি খারাপ লাগে তবে আমাকে ফোন করো। মাথা নাড়ায় তুর। লোকটি আরও কিছু ইনস্ট্রাকশন দিয়ে বেরিয়ে এলো তুরের রুম থেকে। তুর এখন ওর নিজের বাড়িতে আছে। ইনজেকশনটা দিয়ে তীব্র ওকে এখানে নিয়ে আসে, কারণ ওই বাড়িতে তীব্রের কথা মনে আসলেই ও পাগলামি করবে। তীব্র এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছে। উনি বের হতেই তীব্র ওনার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে। থ্যাঙ্কস স্যার। ব্যাপারটা এভাবে হ্যান্ডেল করার জন্য। ইটস ওকে, এটা আমার কাজ। তবে তুমি এটা বুঝতে পারছো, তুর যদি কোনোভাবে প্রেগন্যান্সির ব্যাপার নিয়ে ডেসপারেট হয়ে যায় তাহলে সেটা তুর আর বেবির জন্য বিপজ্জনক। যা ডক্টর, তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মাথা নাড়ায় তীব্র। এটা দেখে তিনি বলে ওঠে, আমি জানি না তীব্র তোমার সাথে মেয়েটার কি হয়েছে যার কারণে ও মেন্টালি সিক হয়ে গেছে। তবে এটা বুঝতে পারছি এমন কিছু যা ও মেনে নিতে পারেনি। জানি না তোমার মতো ছেলেকে পেয়ে এমনটার কারণ, তবে এটা জানি মেয়েটা খুব বেশি আঘাত পেয়েছে। তীব্র কিছু বলতে যাবে তার আগেই উনি বললেন, ওর সাথে তোমার কি হয়েছে তা না হয় নাই জানলাম, তবে একটা কথা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, তুরের প্রেগন্যান্সির অনাকাঙ্ক্ষিত নয়। তুমি একজন ডক্টর, আর তুরের ফিজিক্যাল কন্ডিশন দেখে বুঝলাম তুমি বাচ্চাটা ইচ্ছে করেই নিচ্ছ। হ্যাঁ, আমি ইচ্ছে করেই বেবিটা নিয়েছি। কিন্তু তুর মেন্টালি এতটা দুর্বল হয়ে পড়বে তার ধারণা আমার ছিল না। তা আমি বুঝতে পেরেছি, তুর অন্য কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে, আর তার ইফেক্ট প্রেগন্যান্সির উপর পড়ছে। তবে একটা কথা মনে রেখো, যদি বেশি হাইপার হয়ে যায় তাহলে মিসক্যারেজ হওয়ার চান্স আছে। কথাটা শুনে তীব্রের বুক কেঁপে ওঠে। সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না তুমি এত তাড়াতাড়ি কেন বেবি নিতে চাইছ। দেখ, এটা বলার একটাই কারণ, তা হচ্ছে তুর মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি স্টেবল নয়। আর হ্যাঁ, বলতে পারো তুমি সব দিক ভেবেই নিয়েছ, কিন্তু এত তাড়াহুড়োর কি ছিল? তুরের বয়স তো একেবারেই কম। আমাকে যদি সাজেস্ট করতে বলতে তবে আমি বলতাম ওকে এখন বিয়ে না করতে। সে যাই হোক, এখন তা বলে লাভ নেই। তীব্র নিশ্চুপ। তুমি অন্যভাবে নিও না। তুমি নিজেই ভেবে দেখ, এখানে যদি তুর না হয়ে অন্য কেউ হতো তাহলে আমি এটাই বলতাম যাতে বেবিটা না নেওয়া হয়। কারণ পেশেন্ট মানসিকভাবে সক্ষম না। এখন না হয় ওকে সামলানো যাবে, কিন্তু কিছুদিন পর যখন ওর মা হওয়ার লক্ষণ প্রকাশ পাবে তখন পারবে সামলাতে? পারব। আমাকে পারতে হবে। আমি আমার বেবি আর তুর দুইজনকেই চাই, আর সেটা যে কোনো মূল্যে। তুমি একজন ডক্টর, তাই তোমাকে বোঝানোর মতো আমার কিছু থাকতে পারে না। নিজের স্ত্রী সন্তানের খেয়াল রেখ, তবে তার সামনে যেও না। জি। তাচ্ছিল্যের হাসি দেয় তীব্র। তিনিও তাচ্ছিল্যের হাসিটাই হাসে। তারপর ওনাকে বাইরে গাড়ি পর্যন্ত দিয়ে আসে। উনি গাড়িতে উঠতে যাবে তখনই তীব্র বলে,
স্যার, কিছু বলবে? প্রেগন্যান্সির ব্যাপার যেন বাইরের কেউ না জানে। তীব্রের কথা একটু অবাক হলেন, কিন্তু পরে চোখের ইশারায় বুঝিয়ে দিলেন ঠিক আছে, তিনি কাউকে বলবেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে তীব্র উনি চলে যেতেই তীব্র বাইরের সিঁড়িতে বসে পড়ে এক পা মাটিতে বিছিয়ে আরেক পা উঠিয়ে তাতে হাত রেখে সিঁড়ির গায়ে আঙ্গুল দিয়ে কিছু আঁকার চেষ্টা করে। কিন্তু অদৃশ্য কিছু যখন সিঁড়ির গায়ে আঁকতে ব্যর্থ তখন বেশ রেগেই হাতটা দিয়ে সিঁড়িতে আঘাত করে। প্রচণ্ড ব্যথা পায় তাতে, তাই হালকা ঝেড়ে হাতটা ডলে। একটা দিক শ্বাস বেরিয়ে আসে ভিতর থেকে। দুপুরের রোদ প্রচণ্ডভাবে লাগছে বাইরের সিঁড়িতে বসে থাকা তীব্রের গায়ে। ও জোরে জোরে শ্বাস নিয়ে জিহ্বার অগ্রভাগ দিয়ে নিজের নিচ ঠোঁটটা ভিজিয়ে নেয়। তারপর মাথার ঠিক উপরের থাকা সূর্যের দিকে তাকায়, কিন্তু সূর্যের বোধ হয় তাকে দেখার অনুমতি দিতে নারাজ, তাই বেশি দৃষ্টি রাখতে পারল না সূর্যের দিকে। তীব্র বুঝল সূর্য তার ও প্রতি সহানুভূতি দেখাতে চায় না। হয়তো সমুদ্রতীরে বলা তাচ্ছিল্য বেশি গায়ে মাখিয়ে ফেলেছিল। সূর্য বুঝতে পেরেছে কোনো কিছুকে বেশি শক্ত করে ধরতে চাইলে তা হাত ফসলে বেরিয়ে যায়। নিজের ক্ষেত্রে তাই করেছে ও তুরকে বেশি জোরে আঁকড়ে রাখতে হারিয়ে ফেলতে ধরেছে। তবে একটা জিনিস বুঝল, সূর্য এত শক্তিশালী হওয়ার পর কেন অহংকার করে না। কারণ তীব্র বুঝতে না পারলেও সূর্য বুঝতে পেরেছে জোর দিয়ে কোনো কাজ হাসিল করা যায় না। তীব্র দুহাত দিয়ে নিজের চুলগুলো পিছনে নিয়ে হাত দিয়ে মুখটা মুছল। তারপর তুরের আর নিজের অতীতটা ভাবার চেষ্টা করে। তুরের সাথে রেজিস্ট্রির পর 1 মাস পর ও এই জন্যই তুরকে বিয়ের কথা বলেছিল, কারণ ওর একটা বেবি চাই। ওর সাথে তুরের সম্পর্ক এমন পর্যায়ে গিয়েছিল যাতে তুর যে ওকে ছেড়ে যেতে পারে তার ধারণা ও আগে থেকেই অনুমান করে নিয়েছিল। তুরকে বন্ধনহীনভাবে বাঁধার জন্য আর নিজের প্রয়োজনে বেবিটা চেয়েছিল, তাই বেবিটা অনাকাঙ্ক্ষিত নয়। এজন্য কোর্টে যখন তুর মাথা ঘুরে পড়ে গিয়েছিল তখন কোনরূপ টেস্ট ছাড়াই অনুমান নির্ভর হয়েই তীব্র ওর প্রেগন্যান্সির কথা বলেছিল। 90% সিউরিটি ছিল তুরের প্রেগন্যান্সি নিয়ে, কিন্তু তার মধ্যে তুর যে বাচ্চা এবডের কথা বলবে ভাবেনি তীব্র। আর তাই কোর্টের থেকে ছাড়া পাওয়ার জন্য ও এই কথাগুলো বলেছিল। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। ভেবেছিল তুর আগে কান্নাকাটি করে হলেও ওকে মেনে নিতে পারবে, কিন্তু এটা ভুলে গিয়েছিল তুর মানসিকভাবে দুর্বল। তার উপর তীব্রের বলা কথায় কোর্ট থেকে ছাড়া পাওয়াটা মানতে পারেনি তুর। তীব্র এমনভাবে ওর নরক তুল্য কষ্টকে বায়না বলবে তা মেনে নিতে পারেনি ওর দুর্বল হৃদয়। কারণ সবার কাছে ভাগ্য বলে নিছক মেনে নেওয়া হলেও সেইটা মানতে পারেনি তুর। কারণ এই জঘন্য মজাটা ওর সাথেই করা হয়েছিল, যার জন্য ওর ভালোমন্দের কোনো খেয়াল নেই। ও তীব্রের থেকে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু ওর অবচেতন মন এটা বুঝিয়েছে তীব্র এই বাচ্চার জন্যই ওকে ছাড়ছে না, তাই বাচ্চাটাকে মারতে চাইছে। কিন্তু বাচ্চা মারতে চাওয়ার জন্য যে নিজেকে আঘাত করছে তা বুঝতে পারছে না। বাচ্চাটা যে ওর সেটাও মানা ওর জন্য পসিবল নয়। কিছুদিনের জন্য হলেও তুরকে শান্ত করতে পারবে। আর এখন যদি তুরকে বোঝানোর চেষ্টা করে তাহলে হিতে বিপরীত হবে। তবে তীব্রের ভয় একটা জায়গায় যখন তুর সত্যিটা জানতে পারবে তখন কি করবে? আর তুরের পাগলামি যে দিন দিন বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বেবিটা দুনিয়ায় আদৌ সুস্থভাবে আনতে পারবে, কিছুই যেন মাথায় খেলছে না। বড্ড অসহায় লাগছে নিজেকে। এভাবেই কেটে যায় 3 মাস। এই 3 মাসে তীব্র তুরের সামনে যায়নি। এমনকি তীব্র নামে কেউ আছে সেটা কেউ তুরকে মনে করিয়ে দেয়নি। তীব্র 3 মাসে দূর থেকেই তুরকে দেখেছে। প্রয়োজনীয় সবকিছুই তুরের কাছে পৌঁছে দিয়েছে তীব্র। তুর যেন কিছু বুঝতে না পারে তার সব দিকেই খেয়াল রেখেছে তীব্র।
তুরকে চোখে চোখে রাখার জন্য তোয়া ওর সাথেই থাকে। তুর এই 3 মাসে এমনিতে ক্ষণিকের জন্য উত্তেজিত হয়নি। শুধুমাত্র তীব্রের কথা মনে হলেই ওকে সামলানো দায় হয়ে পড়ত। সবকিছু স্বাভাবিক ছিল। তুর তীব্রের সাথে কাটানো স্মৃতিগুলো একটু একটু করে ভুলতে বসেছিল, নিজের স্বাভাবিক লাইফের দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু কথায় আছে না, সত্যিকে বেশি দিন লুকিয়ে রাখে যায় না। আর হলো তাই। একটার মেয়ের থেকে কিভাবে লুকিয়ে রাখবে সে মা হতে চলেছে। তুরের বেলায় তার ব্যতিক্রম হল না। 3 মাসের মাথায় নিজের শারীরিক কন্ডিশন দেখে বুঝতে পারল যে ওর প্রেগন্যান্ট। আর তখনই শুরু হলো পাগলামি। আর সেটা এমনি যে কেউ শান্ত করতে পারল না। শেষে বাধ্য হয়েই তোয়া তীব্রকে ফোন দিল। তীব্র ফোন পেয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করল। ছুটে গেল তুরের কাছে। রুমে ঢুকতেই দেখে তুর পাগলের মতো উত্তেজিত হয়ে পড়ছে। ওকে দেখেই তুর চিৎকার করে বলে উঠে, এই লোকটা এখানে কি করছে? চলে যেতে বলো, সহ্য করতে পারছি না আমি ওনাকে। তুরের বাবা মেয়েকে সামলাতে সামলাতে মিনতির সুরে তীব্রকে যেতে বলল। কিন্তু তীব্র বুঝতে পারল ও গেলে তুর শান্ত হবে না, বরং আরও ভাইলেন্ট হয়ে নিজের ক্ষতি করতে চাইবে। ও পিছু হেঁটে যেতে যেতে দেয়ালে লেগে গেল। দেয়ালে এক পা তুলে চোখটা বন্ধ করে নিল। তারপর নিজের চোখ বন্ধ করে নিল। তুরের প্রেগন্যান্সির 5 মাস হতে চলেছে। আর তাই ওর শরীরে মা হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে। তীব্র না হয় চলে গেল, কিন্তু তারপর কি? ও যে বাচ্চার জন্য নিজের ক্ষতি করতে চাইবে। বেবি দুনিয়ায় আসতে এখনো 5 মাস বাকি আছে। আর যাই হোক, তুর না চাইলে তো আর এই বাচ্চাটাকে সেইভলি দুনিয়ায় আনতে পারবে না। ঘরে বেঁধে তো আর মাসের পর মাস রাখা যাবে না। তাই মা হওয়ার ইচ্ছেটা তুরের নিজের হতে হবে। চোখ বন্ধ করে এসব ভাবছিল তীব্র, তখনই আবার তুর জোরে চিল্লিয়ে উঠে, এখনো যাননি আপনি? তুরকে ধরে রাখা যাচ্ছে না। তুরের বাবা মিনতি করেই তীব্রকে যেতে বলে। কিন্তু তীব্র না গিয়ে পাথরের ন্যায় নিচের দিকে তাকিয়ে থাকে। তুরের মা বেশ ঝাঝালো কণ্ঠেই বলল, যা করেছ তাতেও কি তোমার মন ভরেনি? এখন কি আমার মেয়েটাকে প্রাণে মারতে চাইছ? অনেক করেছ, এবার যাও। তোয়া তীব্রের কাছে যায় গিয়ে অস্থির হয়ে তীব্রকে বলে, প্লিজ আপনি এখন যান। দেখতেই তো পাচ্ছেন ওর কি অবস্থা। প্লিজ চলে। ওর কথা শেষ হবার আগেই তীব্র শান্ত গলায় বলল, তুমি আঙ্কেল আর আন্টিকে নিয়ে বাইরে বেরিয়ে যাও। আমার তুরের সাথে কথা বলতে চাই। তীব্রের কথায় তোয়া বেশ অবাক। তুর ওকে দেখতে চাইছে না, আর ও কিনা তুরের সাথে কথা বলতে চাইছে। আপনি কি বলছেন? তুর আপনার সাথে কথা বলতে চাইছে না। আর আপনি? প্লিজ যাও। তোয়া যেতে চাইলেও ওর বাবা মা নারাজ। তারা যেতে চাইছেন না। তখনই তীব্র হাত জোর করে ওদের কাছে মিনতি করে, প্লিজ কিছুক্ষণের জন্য হলেও আমাকে ওর সাথে কথা বলতে দিন। আমার দরকার ওর সাথে কথা বলার। তুর যেমন আপনাদের মেয়ে, আপনাদের সন্তান। ওর ভিতর যে বেড়ে উঠছে সেও আমার সন্তান। প্লিজ। কথাটা তুরের মা বাবার মনে আঘাত করল। ওনারা চাইছিলেন না তুর এই বাচ্চার জন্ম দিক, কিন্তু একটা প্রাণের হত্যা করতে চায় না। আর যে আসছে সে তুরের অংশ। যদিও তুর সেটা বুঝতে পারছে না, কিন্তু তারা তো অবুঝ না। আর এখন তীব্র ওনার মেয়েদের ক্ষতি করবে না, সেই ভরসাটুকু তীব্র জোগাড় করতে পেরেছে। তাই ওনারা না চাওয়া সত্ত্বেও বাইরে চলে গেল। ওরা বাইরে যাওয়া মাত্রই তীব্র দরজা বন্ধ করে তুরের দিকে তাকাল। তুর রাগে ফুঁসছে। তীব্র ধীর পায়ে ওর দিকে এগোতেই তুর হাঁটু দিয়ে হেঁটে বিছানায় থেকে নিচে নামতে চায়।
কিন্তু নিচে নামার আগেই তীব্র ওর সামনে দাঁড়ায়, নিজের সামনে তীব্রকে দেখে ও সামনে থেকে ওকে সরাতে চায়। কিন্তু তীব্র ওর দিকে তাকিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। তুরের রাগ বেড়ে যায়, আর ও সর্বশক্তি দিয়ে তীব্রের বুকে অসংখ্য কিল ঘুষি মারতে থাকে। তীব্র হাত মুঠোয় করে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তুর মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলে তীব্র ওর হাত ধরে নেয়, কিন্তু তবুও হার মানে না। হাঁপাতে হাঁপাতে বলে, ছাড়ুন আমাকে। তীব্র আর কিছু না বলে ওকে জড়িয়ে ধরে। তুরের হাতগুলো ওর পিছে তীব্র আটকে রেখেছে, যা ক্রমাগত ছাড়া পাওয়ার চেষ্টা করছে। হঠাৎ করেই তীব্র লাইটের সুইচ অফ করে দেয়। ব্যাপারটা দেখে তুর ঘাবড়ে গেল। তুর আরও মরিয়া হয়ে পড়ল ছাড়া পাওয়ার জন্য। কিন্তু তীব্র ওকে ছাড়ল না, বরং তুরের হাত ছেড়ে এক হাত দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে বা হাত দিয়ে ঘাড়ের চুল সরিয়ে কানের নিচে গলার গভীরভাবে একটা কিস করে। তীব্রের থেকে ছাড়া না পাওয়াতে ওর পিঠে ইচ্ছেমতো খামচাতে শুরু করে, কিন্তু তাতে তীব্র কোনো রিয়েক্ট করে না। এটা দেখে তুর একসময় ক্লান্ত হয়ে পড়ে। তীব্র যখন বুঝতে পারে তুর ক্লান্ত হয়ে গেছে, তখন ও তুরের ঘাড় থেকে ঠোঁট সরিয়ে বিছানার পাশে থাকা টেবিল লাইটটা জ্বালায়। কিছুটা আলো ছড়িয়েছে। তীব্র নিজের বুক থেকে ক্লান্ত তুরের মুখটা তোলে। তুরের চোখ দুটো ছোট হয়ে এসেছে। তীব্র আলতো করে ওর চোখে ঠোঁট বুলায়। তুর এবার নরম সুরে অনেকটা অভিমানী কণ্ঠে কেঁদে উঠে বলে, আপনাকে আমি যেতে বলেছি না? আমি গেলে তুমি শান্তি পাবে তুর? কই, আমি তো দেখিনি। আমার থাকাতেও তুমি শান্তি পাও না, আর আমি চলে গেলেও পাও না। তাহলে অশান্তি না হয় আমার সাথে থেকেই পাও। আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না। ছাড়ুন আমাকে। আমাকে পছন্দ করো না কেন? কারণ আপনি একটা খারাপ লোক। আপনি সবসময় কষ্ট দেন আমাকে। আমি খারাপ লোক, তাই তুমি আমার সাথে থাকতে চাও না, তাই না? হুম। তুরের কথায় একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে তীব্রের ভিতর থেকে। ও তুরকে কোলে তুলে বিছানায় পা নামিয়ে বসায়, নিজেও হাঁটু গেড়ে মেঝেতে বসে। তারপর ওর হাত ধরে তুরের চোখে চোখ রাখে, শান্তভাবে বলে, আমি জানি তুর, আমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। কিন্তু তুমি কি জানো সবচেয়ে ভালো মানুষ কে? তীব্রের কথায় বুঝতে পারে ওর দিকে মনোযোগী হয়েছে। তীব্র ছলছল চোখে বলে, একজন মা। একজন মা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হয়। কারণ তার সন্তান যতই খারাপ হোক না কেন, সে কোনোদিন তার সন্তানকে ছেড়ে দিতে পারে না। তুর শান্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তীব্র আবার বলে, এই যে আমি তোমার কাছে এতটা খারাপ, কিন্তু তুমি যদি জানতে পারো আমার মা আমাকে কষ্ট দিয়েছি, তুমি কি তখন আমাকে বকবে না? আমার মাকে? আপনার মাকে? কেন? কারণ সন্তান যতই খারাপ হোক, মা কখনো তাকে ছেড়ে দেয় না। এইটা শুনে তীব্র এক হাত দিয়ে ওর হাত দুটো ধরে আরেক হাত দিয়ে তুরের গাল স্পর্শ করে বলে, তাহলে তুমি কেন নিজেকে খারাপ মা বানাচ্ছ? এই জন্য যে তোমার পেটে যে আছে। তুরের হাত ছেড়ে ওর পেট স্পর্শ করে, সে আমার সন্তান। তীব্রের কথায় পিলে চমকে উঠে ওর। তারপর অবাক চোখে তীব্রের দিকে তাকিয়ে নিজের পেটে হাত দেয়, পরেই আবার তীব্রের দিকে তাকায়। তুর ইশারায় বোঝানোর চেষ্টা করে পেটে কি ওর বাচ্চা। তীব্র মাথা নেড়ে সম্মতি জানায়। ওর গলায় কান্নার ছাপ স্পষ্ট। তোমার পেটে যে আছে, সে আমার অংশ হলেও তার মা তুমি। তুমি বলো, একজনের শাস্তি আরেকজনকে দেওয়া কি ঠিক? মাথা নাড়ায় তুর। তাহলে তুমি কেন আমার শাস্তি তোমার সন্তানকে দিচ্ছ? তুমি ওকে মারতে চাইছ। তুমি বলো, তোয়ার যদি একটা বেবি হয়, তখন যদি তোয়া ওকে মেরে ফেলতে চায়, তুমি কি সমর্থন করবে? মাথা নাড়ায় তুর।
জানো তোর মা ছাড়া সন্তান অনেক কষ্টে বেড়ে উঠে, বড্ড কষ্টে। তুর চুপ। তীব্র তুরের কোলে মাথা রাখে। জানো তুর, তোমার পেটে ছোট একটা রাজকুমারী আছে, খুবই ছোট একটা মেয়ে, গল্পে যেরকম হয় সেরকম। তুমি যদি এভাবে পাগলামি করো তাহলে ও তো দুনিয়ায় আসতে পারবে না। তখন তোমার মেয়ে তোমাকে বলবে তুমি তাকে মেরে ফেলেছ। সেটা কি তুমি মানতে পারবে? মাথা নাড়ায় তুর। তাহলে কেন তোমার মেয়েকে মারতে চাইছ? আমি আমার মেয়েকে মারতে চেয়েছি। বেশ অবাক হয়ে। হ্যাঁ তুর, তুমি আমার অংশ ভেবে যাকে মারতে চাইছ সে তোমার সন্তান। তুমি তার মা। শুধু আমি ওর বাবা বলে ওকে মারা কি ঠিক হবে? মাথা নাড়ায় তুর, বুঝতে পারে। তাহলে এমন পাগলামি করো না তুর প্লিজ। তবে তুমি যদি না চাও আমি আর কোনোদিন আসব না। তবুও তোমার। কথা শেষ হবার আগেই তুর বোকার মতো হেসে বলে, সত্যি আমার মেয়ে হবে তীব্র। ছোট একটা মেয়ে। তুরের চোখ খুশিতে চকচক করছে। তীব্র বুঝতে পারল মেয়ের কথাটা শুনে তুর এমন করছে। কি হলো বলুন না? আমার মেয়ে হবে। খুব কিউট, একদম পুতুলের মতো। আলতো হাসে তীব্র। হুমম। ওর উত্তরে তুরের খুশি বোধ হয় আর ধরে না। ও নিচের দিকে তাকিয়ে এইটুকু বুলি আওড়ায় ওর মেয়ে হবে, কিন্তু আবার কিছু একটা ভেবে রাগ উঠতে থাক। আমার যদি মেয়ে হয় তাহলে তো আপনি ওকে আমার থেকে নিয়ে যাবেন, তাই না? আর আমাকে আপনার সাথে আবার থাকতে হবে, বন্দি করে রাখবেন আমাকে। কথাটা শুনে তীব্রের বুকে ছ্যাতো করে উঠে। তবুও ও নিজেকে সামলে নেয়। তারপর তুরের মাথায় হাত রেখে বলে, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, তোমাকে কোনোদিন আর নিজের জন্য চাইব না। কোনোদিন তোমার সামনে হাজবেন্ডের দাবি করব না। এমনকি বেবি হওয়ার পর তুমি যেতে বললে তোমার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যাব। কোনোদিন তীব্র স্বামীর দাবি করবে না তোমার কাছে। সত্যি প্রমিস করছেন চলে যাবেন? তীব্র অপরাধীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ছোট করে হুমম উচ্চারণ করে। এটা দেখে তুরের মুখে হাসি ফুটে উঠে। আজ যেন অনেকদিন পর ও খুশি হয়েছে, আর দুটোই তীব্রের জন্য। প্রথমত ওর মেয়ের জন্য, আর দ্বিতীয়ত তীব্র ওকে ছেড়ে দেবে সেই জন্য। তুরকে খুশি দেখে তীব্র দীর্ঘশ্বাস ফেলে। এতদিন পর হলেও ও তুরের মুখে হাসি ফোটাতে পেরেছে। ও তুরের কপালে একটা চুমো দেয়, তারপর বেরিয়ে আসে রুম থেকে। ও রুম থেকে বেরিয়ে আসতেই ওর বাবা মা ছুটে আসে। তীব্র নিজের মুখে কাট হাসি দিয়ে ওনাদের বলে, কিছুটা হলেও বোঝাতে পেরেছি, বাকিটা আপনাদের দেখতে হবে। ও হয়তো বাচ্চার জন্য আর পাগলামি করবে না। ওনারা কিছু বলতে যাবে তার আগেই তীব্র চলে গেল। প্রকৃতির নিয়মেই সময় প্রবাহমান, আর সময়ের সাথে মানুষের ধারাও বাঁক নেয় বিভিন্ন মোড়ে। যেখানে তীব্র একদিন মিথ্যে ভালোবাসার ফুল ফোটাতে চেয়েছিল তুরের মনে, আজ সেই তীব্র ছটছট করছে তুরের ভালোবাসা আপন করে পাওয়ার জন্য। কিন্তু কোথাও এক ফোঁটা ভালোবাসার ছোঁয়া নেই। ভালোবাসা একটা ঘরের মতো হয়, বালু দিয়ে তা বানানো যায় না। তার জন্য বিশ্বাস নামের সিমেন্টের প্রলেপ দরকার হয়। তীব্রের এখন তুরকে আর তার বেবিকে চাই। আর ওদিকে তুর দিন গুনছে নিজের মেয়ের দুনিয়াতে আসার। সেই সাথে এটাও ভাবছে যে ওর মেয়ে আসলে তীব্রের কথা অনুযায়ী চলে যাবে তুরের লাইফ থেকে। কি অদ্ভুত দুজনের চাওয়া। এভাবেই কেটে গেছে 5 মাস। তুরের ডেলিভারির ডেট সামনে। তবে তীব্র এখনও তুরের কাছে আসতে পারে নাই। তীব্র দূর থেকেই ওকে দেখে চলে যায়। ভেবেছে হয়তো তুর সময়ের সাথে সাথে সব মেনে নিবে, কিন্তু তা হয়নি। তুরের চাওয়া ওর মেয়ে হলেও সেখানে তীব্রের জায়গা হয়নি। বড্ড বেশি বিরক্ত লাগে সব।
বাবা হওয়ার আনন্দটাও যেন দূর থেকেই পূরণ করতে হচ্ছে, চাইলে যেন ছুঁয়ে দেখতে পারে না। কারণ তুরের কাছে গেলেই ও অন্যভাবে ব্যাপারটা নিয়ে ক্ষেপে যায়। মেন্টালি দিক দিয়ে দিন দিন তুর আর ও অবুঝ হয়ে যাচ্ছে। তীব্রের প্রতি তিক্ততা আর প্রেগন্যান্সির সময় হরমোনাল চেঞ্জের জন্য দায়ী। তবে একটা ব্যাপারে তীব্র ভয় আছে। এরপর হঠাৎ একদিন সন্ধ্যার দিকে তুরের ব্যথা উঠে। তীব্রকে খবর দিলে ও দ্রুত ওকে হসপিটালাইজের ব্যবস্থা করে। কিন্তু তখনই ঘটে বিপত্তি, কারণ অন্যান্য ডক্টর তুরকে সিজার করার কথা বললেও তীব্র তাতে না জানায়। কেন করছিস? তুষা, ভুলে যাস না আমি একজন ডক্টর। আর যেখানে প্রেগন্যান্সি নিয়ে তেমন কোনো কমপ্লিশন নেই সেখানে কোনো মানে হয় না। কিন্তু ওর কষ্ট হবে, ক্ষণিকের কষ্টে কিছু হবে না। আল্লাহ মেয়েদের সেই ক্ষমতা দিয়েছেন। আর যদি সত্যি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তখন না হয় ভেবে দেখব। তুষা কথা বলতে পারল না। তীব্র বাইরে দাঁড়িয়ে আছে। সব কিছু ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে যদি কিছু হয় সেই ভেবেই ওর শঙ্কিত। ভয়ের মুহূর্ত কেটে গিয়ে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তুষা বেবিকে নিয়ে বাইরে আসে হাসি মুখে। তীব্র বেবিকে কোলে নিয়ে আনন্দে কেঁদেই দেয়। খুশিতে ও কিছু বলতে যাবে, কিন্তু সেটা গলায় আটকে গেছে। তবে আনন্দের বহিঃপ্রকাশ ওর কান্নাতে ভেসে আসছে। তখনই তুষা বলে উঠে, কংগ্রেস, আপনি বাবা হয়ে গেছেন। তুর কেমন আছে? রিল্যাক্স, ও ভালো আছে। জ্ঞান হারিয়েছে, একটু বাদেই ফিরবে। থ্যাঙ্ক গড, সব কিছু ঠিক রাখার জন্য। তার চেয়েও বেশি ধন্যবাদ এই জন্য আল্লাহ তোকে এত কিউট একটা ছেলে দিয়েছে তার জন্য। সব কথা ভালো লাগলেও শেষ কথায় তীব্র থমকে যায়। ছেলে মানে? আরে বোকা, ছেলে মানে বুঝিস না? তুই ছেলের বাপ হয়েছিস। মুহূর্তেই তীব্রের অদ্ভুত এক ভয় কাজ করল। জানে না কেন, সব কিছু ঠিক থেকেও যেন ঠিক লাগল না। ও তুষার দিকে তাকিয়ে মলিন হাসি দিল। তখনই তুষা বেবিকে নিয়ে বলল, মায়ের থেকে বেবিকে বেশিক্ষণ দূরে রাখা ঠিক নয়। তুষা চলে যেতে ধরলে তীব্র ডাকে, তুষা, ছেলে নাকি মেয়ে সেটা তুরকে বলিস না। কেন? না, এমনি। আচ্ছা, কিন্তু তুই বাইরে কেন? ভিতরে আয়। তারপর ও তীব্রকে টেনে ভিতরে ঢুকায়। কিছুক্ষণ বাদেই তুরের জ্ঞান ফেরে। ও নিজের মেয়ের জন্য পাগল হয়ে যায়। তোয়ালে মোড়ানো ছেলেটাকে ওর কোলে দিলে ও আনন্দে গদগদ হয়ে ওঠে। তারপর তুষার কথায় ফিডারিং করাই। তবে তীব্রের কেন জানি না ছেলের কথা তুরকে বলতে ভয় লাগছে। সেদিনের মতো সবটা ঠিকই থাকে। তীব্র সবসময় বেবিকে তুরের কাছে রাখলেও এমনভাবে রাখে যেন ওর বেবিকে নাড়াচাড়া করতে না হয়। তুরের বাবা মা তুরকে বলতে চেয়েছে ওর ছেলে হয়েছে, কিন্তু তীব্র নিষেধ করেছে। বেবিকে শুধু ফিডারিং করার সময় তুরের কোলে দেয়। বাকিটা সময় নিজের কাছে আর খুব সাবধানেই তুরের কাছে রাখে। এভাবেই কেটে গেল এক সপ্তাহ। তুর আগের চেয়ে সুস্থ। যেহেতু নর্মাল ডেলিভারি, রিকভার দ্রুত হয়েছে। তুর তো নিজের মেয়ের নামকরণে ব্যস্ত। সেদিন তীব্র একটা কাজে বাইরে গেছে। বিশেষত ওর কেবিনে বাইরের কেউ অ্যালার্ট না। তুর ঘুমাচ্ছিল। ওর বেবি ঘুম ভেঙে কান্না করে উঠে, আর বিপত্তি বাধে তখন। একজন নার্স এসে বেবিকে কোলে নিতেই তুরের ঘুম ভেঙে যায়। তখন ওই নার্স বলে, নিন আপনার ছেলেকে ফিডারিং করান। কথা শুনে তুর হাসি মুখে জবাব দিল, আপনার ভুল হচ্ছে, ও মেয়ে, ছেলে নয়। ওর কথায় নার্স অবাক হয়ে বল, আমার ভুল হচ্ছে না, আপনার ছেলেই হয়েছে। কথাটা শুনে রেগে যায় তুর। কি বাজে কথা বলছেন? বললাম তো আমার ছেলে নয়, মেয়ে হয়েছে। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে?
তাহলে নিজেই দেখে নিন। বেবিকে তুরের কোলে দিতেই তুর কেঁপে উঠে। ও বেবিকে বিছানায় রেখেই নিচে নেমে যায়। এই বেবি আমার নয়, আমার তো মেয়ে হয়েছিল। আপনি ভুল ভাবছেন, আপনার কোনো মেয়ে হয়নি। তার মানে সবই মিথ্যে বলল? আমার কোনো বেবি হয়নি। নাকি আমার মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছে? এই ছেলে আমার না। আপনি শান্ত হন, আমার কথাটা শুনুন। তখনই তুরের মা আর তোয়া আসে। ওদের দেখে তুর ওদের কাছে ছুটে যায়। মা, কোথায় আমার মেয়ে? আমার ছেলে না, আমার মেয়ে, এই ছেলে আমার না। তোয়া বিছানায় বেবিকে দেখে ছুটে কোলে নেয়। আর তুর নিজের মেয়েকে খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে। কেবিনের বাইরে গিয়ে চেঁচামেচি করে সব একসাথ করে ফেলে। কি হয়েছে সেটা দেখার জন্য সবাই ভিড় করেছে। তখনই তুরের মা, বাবা, অরুণ আর তুষাকেও ওকে সামলাতে পারছে না। তীব্র কেবিনে গেলে তোয়া ওকে সবটা বলে। তীব্র বাইরে তুরের কাছে যেতেই, আপনি এসেছেন। আপনি বলেছিলেন না আমার মেয়ে হবে। আমি তো আমার মেয়েকে চেয়েছিলাম, তাই না? কোথায় আমার মেয়ে? তুর, শান্ত হও, আমার কথাটা শোন। আপনি মিথ্যে বলেছিলেন, তাই না? আর এই জন্য অন্য কারো ছেলে আমার ছেলে বলছেন। তুর, আমি আর কিছু বলার আগেই সেখানে করিডোর ভর্তি মানুষের সামনে তীব্রের গালে থাপ্পড় দিয়ে বসল তুর। মুহূর্তেই চারদিকের পরিবেশ থমকে গেল। তুর এমনটা করবে সেটা হয়তো সবার ধারণার বাইরে। তীব্র নিচে তাকিয়ে কিছুটা সময় থমকে গেল। তুরের বাবার যেন মেয়ের এই বেপরোয়া ভাবটা নিতে পারলেন না। তিনি তুরকে নিজের দিকে ফিরিয়ে থাপ্পড় মারতে ধরলেই তুর তীব্রকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকায়। আর তীব্র তুরকে আড়াল করে নেয়। ওর বাবা তীব্রের থেকে ছাড়াতে চাইলে ও না করে। তারপর ওর মাথায় হাত বুলাতে থাকে, ইশারায় সবাইকে চলে যেতে বলে। ওরা জায়গায় খালি করলে তীব্র তুরের মাথায় একটা চুমো দেয়। তারপর বলে, ভয় নেই, কেউ কিছু বলবে না। তুর ওর বুক থেকে মুখ উঠায়। জড়িয়ে ধরা অবস্থায় কঠোর গলায় জিজ্ঞেস করে, আমার মেয়ে কই? তুর, আমাদের মেয়ে নয়, আল্লাহ আমাদের ছেলে দিয়েছেন। কথাটা শুনেই তুর ওকে ছাড়িয়ে নেয়। আবার মিথ্যে। এতদিন যে মেয়ের জন্য বসেছিলাম তার নামে আবার মিথ্যে। তুর তীব্রের কথা না শুনে চলে গেল। ও ওর সিদ্ধান্তে অটল। ওর ধারণা এটা ওর সন্তান নয়, আর তাই ওকে কোলে পর্যন্ত নিচ্ছে না। সবাই বেবিকে খাওয়ানোর রাগারাগি করলেও তুর তাতে নাকচ। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এই জন্য আমি চাইনি তুর মা হোক। এখন কি করব? তুমি ভালো করেই জানো। আমার ধারণা মতে তুর পোস্টপার্টাম সাইকোসিস, মানসিক রোগে আক্রান্ত হয়েছে। তীব্র চুপ। দেখ তীব্র, বাচ্চা জন্মের সময় হঠাৎ হরমোন নিঃসরণ, নিজের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা থাকলে, বিশেষ করে বাইপোলার ডিজঅর্ডার বা সিজোফ্রেনিয়ার রোগী হয়ে থাকলে, বাচ্চা প্রসবের সময় কোনো ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকলে, আশানুরূপ বাচ্চা না হওয়া, গায়ের রং বা লিঙ্গ ইত্যাদি যে কোনো কারণ রোগটি হয়। হমম। আর তুরের ব্যাপারটায় যা বলা যায়, তুর যেহেতু আগে থেকেই মানসিক সমস্যায় ছিল, তাছাড়া বাচ্চাটা আশানুরূপ হয়নি, মানে মেয়ের পরিবর্তে ছেলে। তাই বলা যায় এখন তুরের এই জন্যই পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে। এখন কি করব? তোমার আমার কিছুই করার নেই। 1000 জনে 1-2 জনের এই রোগটি হয়, আর তুমি জান এই রোগ হলে মা তার সন্তানের জন্য কতটা মারাত্মক হতে পারে। আর দিন দিন রোগটা আরও ভয়ঙ্কর হবে। তুর নিজের ফ্রাস্ট্রেশনে এসে বেবির ক্ষতি করতেও দ্বিধা করবে না। এখন তোমার একটাই কাজ,
তুরকে যত সম্ভব বেবির থেকে দূরে রাখা। আর অবশ্যই যেকোনোভাবে তুরকে দিয়ে বেবিকে ফিডারিং করানো। ওকে স্যার। রুমে এসে দেখে তুর কোনোভাবেই বেবিকে ফিডারিং করাতে রাজি হচ্ছে না। তীব্র কি করবে কিছু ভেবে পেল না। এদিকে তোয়া প্রচণ্ড রেগে গেছে। ও গিয়ে বেবিকে ফিডারিং করাতে বললে তুর বলে উঠল, আমি আরেকজনের বেবিকে কেন খাওয়াব? কারণ ওর মা মরে গেছে, দুধের শিশু একটু খাইয়ে বাঁচালে তোর মান কমে যাবে। প্রচণ্ড রেগেই বলল কথাগুলো। এর প্রেক্ষিতে তুর আর কিছু বলল না। নে খাওয়া। যদি না খাওয়া স্টাইলে আর কি কোথাও নিয়ে ফেলে আসব। তুই আমাকে বলতি না মেয়েরা কিভাবে বাচ্চাকে ডাস্টবিনে ফেলে যায়? এই জন্য। ওর মা তো নেই। তুই ওকে খাওয়াতে পারার পর ও যখন খাওয়াবি না আর কি করব? ফেলে দিয়ে আসি। কথাটা যেন তীব্রের হৃদয়কে কেটে বের করে দিয়ে গেল। নিজের বাচ্চার এমন কথা হয়তো কারোই কাম্য না। এটাই শোনা বাকি ছিল। কিন্তু কিছু বলার নেই। আজ যা পরিস্থিতি তার দায় ও নিজে। ওর কিছু করার নেই। নিজের বাচ্চার কাছেই অপরাধী ও। ওর জনই ওর মা ওকে নিতে পারছে না। আর নিজের কানে সন্তান ফেলে দেওয়ার কথার প্রতিবাদ করতে পারছে না। তাই ও নীরবে বেরিয়ে এলো ওখান থেকে। কিরে ফিডারিং করাবি নাকি? না হহ। তোয়া একটু স্বস্তি নিয়েই তুরের কোলে দিল বেবিকে। তুর ওকে ফিডারিং করাতেই ও চুপ হয়ে গেল। কেটে গেছে 6 মাস। তুর নিজের বাড়িতে আছে। হাসপাতাল থেকে আসার পর তোয়া বেবিকে নিয়ে আসে। তুর ওকে খাওয়াই ঠিকই, কিন্তু আপন করে নিতে পারেনি। এমনটা নয় যে মায় পড়েনি, কিন্তু স্বাভাবিকভাবে আপন করতে পারেনি বেবিকে। কতবার যে ওর প্রতি ভাইলেন্ট হয়ে গেছে তার ইয়াত্তা নেই। বেবিকে তোয়াই রেখেছে। তুরকে দোষ দিয়ে লাভ নেই। এটা হয়েছে অসুখের জন্য। তীব্র এতদিনে বুঝতে পেরেছে তুর ওকে মেনে নিবে না। পরন্তু তুরের কাছে থাকা মানে ওকে আরও অসুস্থ করে দেওয়া, কারণ তুরের এতদিন কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু ও তা হয়নি, বরং দিনকে দিন সেটা বেড়ে চলেছে। কলিং বেল বাজতেই তোয়া দরজা খুলে দেয়। আপনি? বেবিকে দেখতে এসেছি। এখন আসব। আসুন। ভিতরে ঢুকতেই তীব্র চারপাশ দেখে নেয়। তখনই তোয়া বলে, ভয় নেই, তুর ঘুমিয়েছে, আমি বেবিকে নিয়ে আসছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে তীব্র। তোয়া বেবিকে ওর কোলে দিয়ে বলে, নাম রাখবেন না? মলিন হেসে তীব্র মাথা নাড়ায়। তারপর বলে, 1 গ্লাস পানি দিও তো। তোয়া পানি আনতে যেতে ধরলে তীব্র ওকে পিছন থেকে ডাকে, কিছু বলবেন? অনেক ধন্যবাদ তোমাকে তোয়া, এভাবে তুর আর বেবির খেয়াল রাখার জন্য। ওর জন্য তুমি নিজের সংসারেও তায়ানের কাছে যেতে পারছো না। এই জন্য আমার চেয়ে বেশি খুশি তায়ান। আর এমনিতেও আমার কোনো সমস্যা নেই। তারপর ও ভিতরে চলে যায়। আর তীব্র দীর্ঘ শ্বাস ছাড়ে। ভাইয়া আপনার পানি। ফিরে এসে বেশ অবাক হয় তোয়া। তীব্র নেই। কই গেল? তোয়া ওদিকে মুড়তেই দেখে টেবিলে একটা চিঠি। তোয়া ওটা নিয়ে পড়তেই দেখে তাতে লেখা, আমার ছেলে আর তুরকে দেখে রাখার জন্য তোমার আর তায়ানের প্রতি কৃতজ্ঞ। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। ওর 6 মাস পূরণ হয়ে গেছে। মায়ের মতো করে হয়তো ওকে আমি বড় করতে পারবো না, কিন্তু নিজের পাপের জন্য শাস্তি তুরকে পেতে দিতে পারছি না। বাচ্চার জন্য ওর মেডিকেল ট্রিটমেন্ট হয়নি, তাই আমার আর আমার বেবির জন্য ওর লাইফ আর বিষিয়ে দিতে পারছি না। না রাগ করে যাচ্ছি না। ও নির্দোষ। যা হয়েছে তার জন্য দায়ী আমি। তাই নিজেই চলে যাচ্ছি। এমনিতেই প্রমিস করেছিলাম যদি বেবি হওয়ার পর ও না চায় তবে আমি চলে যাব।
আর এটা বুঝতেই পারছি আমি থাকলে ও কোনোদিন সুস্থ হবে না। তাই নিজের শাস্তি স্বরূপ চলে যাচ্ছি দেশ ছেড়ে। কোনোদিন আর ফেরা হবে না, কারণ আমি ফিরলে তুরকেও ফেরত পেতে হবে আমার। যা আর চাই না। শেষ অনুরোধ হিসেবে বলবো ওকে দেখে রেখ। ওর সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে রেখে গেছি। জানি না সুস্থ হওয়ার পর ওর ছেলে আছে কিনা, জানবে কিনা। তবে ওকে বলো না, তাহলে ওর এটাই মনে হবে আমি ওকে ঠকিয়ে কষ্ট দেওয়ার জন্য ওর সন্তানকে আলাদা করেছি। আর অপরাধী হতে পারছি না। যদি না জানে তবে জানতে দিও না, কারণ আমার ছেলেও আর ফিরবে না। জানলে ওর কষ্ট হবে। ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেলাম। ইতি ডক্টর রায়হান, তীব্র। তোমাকে যে ডকুমেন্টস, প্রপার্টির শেয়ার, আদার্স যে পেপার দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে? ইয়েস স্যার, সবকিছু শেষ। আমি কালকের মধ্যে সবকিছু কমপ্লিট করে পাঠিয়ে দেব। কথাটা শুনে থমকে যায় তীব্র, পেপারস থেকে চোখ তুলে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। এতক্ষণ বিছানায় বসে ভিডিও কলে কথা বলছিল ঋদ্ধর সাথে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে কথাটা যেন তীব্রের বিশ্বাস হল না। হাতে থাকা কফির মগটা পাশে রেখে পেপারগুলো দেখতে দেখতে বলল, ব্যাপার কি বলতো? এত তাড়াতাড়ি আমি না চাওয়া সত্ত্বেও কাজ কমপ্লিট করার কথা না তাহলে? কথাটা শুনে মনে হল ঋদ্ধ লজ্জা পেয়ে গেল। আসলে স্যার ঋদ্ধকে মেয়েদের মতো ন্যাকামি করে লজ্জা পেতে দেখে বুঝতে পারল আবহাওয়া ভালো না। যে কোনো সময় ওর উপর বাজ পড়ার মতো কোনো কনফিউশন না হলেও মারাত্মক কোনো ঝামেলা পড়তে পারে। ঝামেলা এড়ানোই ভালো। এতে কোনো প্রকার ঘি না ঢালাই তীব্র উত্তম মনে করল, তাই প্রসঙ্গ ঘুরানোর জন্য বলল, উইখানের সবকিছু ঠিক আছে? ইয়েস স্যার, শুধু আমি বাদে। খুব দ্রুত। গতিবিধি ভালো না। তীব্র শুনেও না শোনার ভান করে বলল, হসপিটালের জন্য বাড়তি যে সকল। স্যার এগুলা সব দেখ নিব। কিন্তু আপনি তো আমার কথা শুনবেন নাকি? বোঝা গেল ঋদ্ধ আজ ছাড়ছে না। বিগত কয়েকদিন ধরেই ও কিছু বলতে চাচ্ছে কিন্তু তীব্র পাত্তা দিচ্ছে না। কিন্তু আজ পেয়ে বসেছে। আর কি? সব তো হয়েই গেল। এখন আমাকে যেতে হব। ল্যাপটপ অফ করতে যাবে তখনই ঋদ্ধ চিৎকার করে বলে উঠে, স্যার আপনি যদি আমার কথা না শোনেন তবে কিন্তু। কথাটা শুনে তীব্র ল্যাপটপ অফ করতে গিয়েও গেল না। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বিছানায় হেলান দিয়ে দুহাত গুজে বলল, যদি না শুনি তবে। ঋদ্ধ বেশ চিন্তায় পড়ে গেল। কিন্তু কি বলবে ভেবে পেল না। কিন্তু কিছু একটা বলতে হবে। কিন্তু এই লোকটাকে ইমোশনাল কথা বলে লাভ নেই। আর ভয় বা কি নিয়ে দেখাবে? নিজের গার্লফ্রেন্ডের মতো তো আর এটা বলতে পারে না যে কথা না শুনলে ব্রেকআপ করে দিব। তবে যদি এটা বলতে পারত বেশ হতো। কিন্তু উনি তো আর গার্লফ্রেন্ড না। তবে বলতে পারে স্যার চাকরি করব না। কিন্তু তাতে খুব ভালো করেই জানে তীব্রের উত্তর হবে, অ্যাজ ইয়োর উইশ না হহ তাইলে চাকরির সাথে বিয়ের স্বপ্ন ও শেষ। ঋদ্ধ ধমক দিয়ে, কি ভাবছ? না শুনলে কি? বেশ চিন্তার ব্যাপার। কি বলবে? ববলে দিব। হ্যাঁ আমি বলে দিব। কিঞ্চিত ভ্রু কুচকালো তীব্র। আজকাল নেশা করো নাকি তুমি? কি বলবা? কাকে বলবা? আর কেন বলবা? তখনই যেন পাতলু মার্কা উপস্থিত বুদ্ধি ঋদ্ধর মাথায় হানা দেয়। ও একটা ক্যাবলা হাসি দিয়ে তীব্রের দিকে তাকায়। ওর মতি গতি ভালো না বোঝাই যাচ্ছে। আবার ভ্রু কুচকায় তীব্র। কি? তীব্র কফির মগে ছিপ দিতে নেয়। তখনই বেশ দম নিয়েই ঋদ্ধ বলে, আপনি যে একটা মেয়েকে বিয়ে করছিলেন সেটা বলে দিব। ঋদ্ধের এমন কথায় তীব্রের মুখের কফিটা পড়ে যায়।
একটুর জন্য তা বিছনায় না বাইরে ফেলতে পারে। এটা ঋদ্ধের কেমন ব্ল্যাকমেইল ছিল। ও একটা মেয়েকে বিয়ে করেছে সেটা বলে দিবে? লাইক সিরিয়াসলি? ও রাগী চোখে ল্যাপটপের স্ক্রিনে ঋদ্ধের দিকে তাকায়। হোয়াট ননসেন্স! তুমি কি পাগল হয়ে গেছ? মানে আমি একটা পুরুষ হয়ে একটা মেয়েকে বিয়ে করেছি তা তুমি বলবা? তা কাকে বলবা? আর কেন বলবা? মানে আমি মেয়েকে নাকি ছেলেকে বিয়ে করব? স্যার, আপনি ব্যাপারটা বুঝেন নাই। আমি অন্য কাউকে না, আপনার ছেলে তাইয়ানকে বলবো যে আপনি একটা মেয়েকে বিয়ে করছিলেন। বলেই একটা ক্যাবলা হাসি দিল ঋদ্ধ। আরও অবাক হয়ে তীব্র জিজ্ঞেস করল, মানে? তেমন কোনো মানে নেই স্যার। মানেটা খুব সিম্পল। আপনি তাইয়ানকে সবসময় বলেন মেয়েদের থেকে দূরে থাকবা। মেয়েরা খুব ডেঞ্জারাস। তো বুঝলেন না? বিশদ হাসি দিয়ে, সে যখন জানতে পারবে তার বাবা তাকে মেয়েদের থেকে দূরে থাকতে বলে অথচ সে নিজে একসময় একটা মেয়েকে বিয়ে করছে, ভাবতে পারছেন কি হবে? ঋদ্ধর কথায় তীব্র বোকা বনে গেল। কিছুই বুঝল না। বলতে কি চাইছ? এটাই ভাবুন তো, যে বাবা মেয়েদের থেকে দূরে থাকতে বলে তার অতীত জীবনের মেয়েকে বিয়ে করার কথা জানতে পেরে আপনাকে ভুল বুঝবে? আমার 5.5 বছরের ছেলে আমাকে এর জন্য ভুল বুঝবে? অবাক হয়ে গেল। জি স্যার, ব্যাপারটা ভাবুন। ভাবছি। তোমার মাথায় সমস্যা হইছে তাও বুঝতে পারছি। আরে বোকা, ও যখন বড় হবে তখন তো বুঝবেই ওকে একটা মেয়ে জন্ম দিয়েছে। আমি তো ওকে পেটে ধরিনি। একটা মেয়েই ওর মা। আর ওই মেয়েটার সাথে লিভ ইন রিলেশনে যেহেতু ছিলাম না সেহেতু তার সাথে আমার বিয়ে হয়েছে। আর বিয়ে মানে কি? অবশ্যই একটা মেয়ে আমার বউ। একদমে বলে ফেলল তীব্র। যাক বাবা, আমি তো ওর বড় হবার কথা ভাবি নাই। সে যাই হোক, বড় হওয়ার কথা বাদ দেন, এখনের কথা বলেন। এখন তো বুঝব না। ঋদ্ধ বেশ রেগে গম্ভীরভাবে বলল, স্যার, এসব বাদ দেন। এখন যেটা বলছি সেটা শুনুন না প্লিজ। বোঝা গেল তীব্রকে ছাড়বে না। আর এমনিতে তাইয়ানের সাথে ওর যোগাযোগ ভালো। ঋদ্ধ আঙ্কেল বলতে পাগল। তখন কি বলে বসবে ঠিক নেই। হ্যাঁ বলো। স্যার, আমার বিয়ে। কথাটা শুনে অবাক হল তীব্র। কারণ বিয়ের কথাটা বলে ঋদ্ধর মুখ কালো হয়ে গেল। আর তীব্রের অবাক হওয়ার কারণ এর আগে 3 বার ঋদ্ধ বিয়ের কথা বলেছে, কিন্তু হয়নি। কারণ বড় না বেশ সিম্পল, যা ঋদ্ধর ব্যাপারে চিপোপাল চিপমাল হয়ে যায়। ওনার বিশ্ববিখ্যাত ব্রেকআপে নোবেল প্রাইজ প্রাপ্ত গার্লফ্রেন্ড সন্দেহের বশে 2 বার বিয়ে ভেঙে দিছে। এখন এই সমস্যা সমাধান করার জন্য ঋদ্ধ সিম্পল একটা পথ বের করে যে ও ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করবে না। তাই এবার ও নিজেই ব্রেকআপ করে। যাই হোক, এমন সন্দেহবাদী মেয়েকে তো আর সারা জীবন পোহানো যাবে না। সেখানেই ঘটে দুর্ঘটনা। ও যখন ওর গার্লফ্রেন্ডকে এসব বলে তখন সে আর ওয়েট না করে পুলিশের কাছে যায়। ধোঁকা দেওয়ার অপরাধে ওর নামে জিডি করে। বেচারাকে বাধ্য হয়ে পুরো 1 রাত কলাবে থাকতে হয়েছিল। শুধু যে তাই হয়েছে ঠিক তা নয়, পরদিন আবার সেই মেয়েই ছাড়িয়ে নিয়ে গেছে। এই বলে এবারের মতো মাফ করে দিয়েছে। তারপর নিজেই আবার বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু এইবার বেঁকে বসে ঋদ্ধ নিজেই। তাই সেভাবেও বিয়েটা ভেঙে যায়। এইবার নিয়ে ঋদ্ধর বিয়ের প্রস্তুতি 4 নাম্বার। টেনশন হওয়ার কথা। তীব্র কিছুক্ষণ চুপ থাকে। তারপর বেশ গম্ভীর গলায় বলে, সেইম নাকি অন্য কেউ? এখনো জানি না। মুখটা ভার করে। কেন? মা শুধু বলেছেন বিয়ে করাবেন, কিন্তু কার সাথে বলেনি। ফের যদি ঝগড়া হয়, তাই আমিও জানতে চাইনি।
ইচ্ছে আছে বিয়েই করব না, কিন্তু তাও পারছি না, ওনাদের জ্বালায়। ওনাদের এখন বউয়ের মুখ দেখতে হবে। বেশ হাসি পেল তীব্রের। তবুও ওকে দেখানোর জন্য মুখ ভার করে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। নীরবতার রেশ কাটাতে তীব্র বলল, এখন আমি কি করতে পারি? কিছুক্ষণ নীরব থেকে তীব্র বলল, স্যার আপনি আমার জন্য শুভ। প্লিজ আমার বিয়ের উপলক্ষে 2 দিনের জন্য হলেও প্লিজ আসুন। তাছাড়া তাইয়ান ও তো নিজের দেশটা দেখেনি। ভেবে চিনতে কথা বলো। আমি ওখানে গেলে কি হতে পারে তা তো তুমি জান ঋদ্ধ। স্যার আপনি যেমন ভাবছেন তেমন কিছু না, বরং ভালো হবে। কার ভালো? স্যার আপনার একবারের জন্য দেশে এসে সবকিছুর পরিস্থিতি দেখা উচিত। ট্যুরের জন্য আপনি আসছেন না, কিন্তু আপনার আরও কাছের মানুষ আপনার পথ চেয়ে বসে আছে। তায়ান ভাইয়া এমন কোনোদিন নাই যে আপনার কথা জানতে চায় না। আমি তবুও বারবার ওনাকে ইগনোর করি, মিথ্যে বলি। তোয়া ভাবি প্রায় কল করে তায়ানের কথা জানতে চায়। 6 মাস নিজের সন্তানের মতো রেখেছে, জানতে চাইতেন পারে। একটু গম্ভীর হয়ে, স্যার একবারের জন্য হলেও আসুন। তাইয়ানের ও তো নিজের দেশটাকে দেখানো দরকার। তাছাড়া ও যদি এখানে আসে তাহলে ওখানে গেলে অনেকেই ভালো থাকবে না ঋদ্ধ। স্যার তাইয়ান আসলে সবাই একটু ভালো থাকার চেষ্টা করতে পারবে। আপনার এসে দেখা উচিত। আপনি যাবার পর সাথে কি নিয়ে গেছেন? ট্যুরের হয়তো আপনার যাবার কষ্ট নেই, কিন্তু আপনি যাবার পর ট্যুরের সাথে থাকা প্রত্যেকটি মানুষের জীবন বিষিয়ে গেছে। মানে, যদি দেশে আসেন তবে নিজেই দেখে নিন। তবে প্লিজ স্যার আমি চাই আপনি আমার জন্য হলেও একবার আসুন, অন্তত আমার বিয়ের জন্য। বিয়ের পর না হয় চলে যাবেন। ট্যুর কি চাইবে? কি আসে যায়? ট্যুরের সাথে তো আপনার দেখা হচ্ছে না, আর এমনিতে ও ছেলের কথা ওর মনে নেই। আর আপনি আসলেও সেই ট্যুরকে পাবেন না যাকে রেখে গেছেন। তাই আপনি আসলে ওর সত্যি কিছু আসে যাবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু মানুষ হয়তো হাফ ছেড়ে বাঁচবে। মানে, কি বলতে চাও? ঠিক তখনই দরজা খুলে গেল। তীব্র দরজার দিকে তাকাতেই পাপাই বলেই বিছানায় তীব্রের কাছে এসে হাত বাড়াতেই তীব্র হাসির রেখা ফুটিয়ে নিজের দুহাত বাড়িয়ে দিল। ছেলেটি তীব্রের হাত ধরে বিছানায় উঠে তীব্রের কোলে বসল। হ্যাঁ, তাইয়ান তীব্রের ছেলে। কোলে বসে সে পাজেল মিলাতে ব্যস্ত। তীব্র ছেলের গালে চুমো খেতেই ঋদ্ধ বলে উঠল, হে চ্যাম্প, কেমন আছো? ফাইন। তুমি? আমিও। তবে একটু প্রবলেমে আছি। কি প্রবলেম? আমাকে বলো, আমি এখনই সলভ করে দিব। এইটার মতো? ঋদ্ধ রীতিমতো অবাক। এইটুকু ছেলে এইটুকু সময়ে পাজেল মিলিয়ে দিল। আবার ভাবল কার ছেলে? মানুষটাই তো পাজেল। আসলে আমি না বিপদে পড়েছি। কি বিপদ? আরেকটা পাজেল দেখতে দেখতে। গার্লস। জানো আমি না একটা মেয়েকে বিয়ে করছি। কথাটা যেন তাইয়ানের কাছে একটু অদ্ভুত মনে হল। খেলা ছেড়ে এবার ঋদ্ধর দিকে তাকালো। রিয়েলি? কিছুটা অবাক হয়ে। হ্যাঁ চাম্প, আমার বাবা মা মিলে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর আপনার বাবাই তো আপনাকে বলেছে ওল গার্লস আর ডেঞ্জারাস। হুমম। কিন্তু তোমার বাবা কেন বুঝে না? কারণ তিনি জানে না। তাই স্যারকে বলছি আমার বিয়েতে এসে তাকে বুঝাতে, কিন্তু সে আসতেই চায় না। পাপাই তুমি আঙ্কেলকে কেন হেল্প করছো না? গার্ল যদি ওনাকে মারে? তীব্র এবার শান্ত কণ্ঠে ওকে সামলাতে বলল, না পাপাই কিছু না, আঙ্কেল মজা করছে। স্যার আপনি কি আসবেন না আমার বিয়েতে? ঋদ্ধ। আচ্ছা ঋদ্ধ আঙ্কেল, আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, তাহলে কি ছেলেকে বিয়ে করব নাকি? কেন তাইয়ান?
আচ্ছা পাপাই বলে গার্লসরা ডেঞ্জারাস কেন হয়? কিছুক্ষণ ভেবে বলল, আসলে কি জানো, কিছুটা ভাব নিয়ে মেয়েদের অনেকের কাছে বাঘ মনে হতেই পারে, কিন্তু আমার মতো সাহসীরা তাদের কাছে যেতে পারে। বাট আমার নার্ভাস লাগছে তাই ডাকছি তোমাদের। কেন? কারণ মেয়েগুলা খালি খামচি মারে। ও তাই? আচ্ছা বাবাই, তুমি বুঝি এই জন্য গার্লসদের ভয় পাও? তীব্র চুপ, কি বলবে বুঝতে পারছে না। ঋদ্ধকে মন চাচ্ছে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু তাইয়ানের জন্য কিছু বলতে পারছে না। এরকম কিছু না বাবাই, আঙ্কেল উল্টো পাল্টা কথা বলছে রাগী চোখে। কিন্তু ঋদ্ধ দমবার পাত্র না। সুযোগ পেয়েছে তীব্রকে দেশে আনার, আর সেটা হচ্ছে তাইয়ান। একদম না স্যার, আমার চেয়েও ভীতু, তাই আসতে চাইছে না। আর তোমাকেও দিচ্ছে না। তুমি যদি ভয় পাও, আমি ব্রেভ বয়, তাই না পাপাই? তাই তো। ছেলের গালে চুমো দিয়ে, তাই আমি অবশ্যই ঋদ্ধ আঙ্কেলকে হেল্প করতে ওনার বিয়েতে যাব। তাইয়ানের কথায় ঋদ্ধ হেসে দিল, আর তীব্র বকা বনে গেল। বুঝতেই পারল ছেলে তার চেয়েও বেশি ডেঞ্জারাস। ছেলে একগুয়ে যদি ভূত উঠে দেশে যাওয়ার নিতেই হবে। তাই মন ভুলানোর জন্য বলল, কিন্তু বাবাই তুমি ওখানে গিয়ে কি করবে? গার্লরা যদি ঋদ্ধ আঙ্কেলকে খামচে দেয় আমি তাদের মেরে দিব। ছির বাবা, এসব বলতে হয় না। ব্রেভ ভয় গার্লসদের মারে না। তোমার টয়না তাইয়ানের তোতা পাখি যদি তোমাকে কামড়ে দেয় তখন তুমি কি করো? আদর করি। ঠিক তাই, মেয়েদেরও কখনো মারতে হয় না। কেন? কারণ মেয়েরা আদর করার জিনিস। আচ্ছা, যে মেয়ে আমাকে মারবে তাকেও আদর করে দিব। আর ঋদ্ধ আঙ্কেল, আমি তোমার কাছে যাব। আর কেউ যদি তোমাকে মারে তবে তুমি আদর করে দিও। আর আবার যদি কিছু বলে তখন আমি দেখব। এইটা শুনে তীব্র মাথা চুলকাল। আর ঋদ্ধ হেসে গড়াগডি খাচ্ছে। এটা দেখে তীব্র ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলল, না বাবাই, আমরা দেশে যাব না। কিন্তু কেন? আমরা তো অনেক জায়গায় গিয়েছি। তুমি বললে আমরা সব জায়গায় যাব, কিন্তু বাংলাদেশে না। এটা শুনে তাইয়ানের মন খারাপ হয়ে গেল। ও তীব্রকে ছাড়িয়ে বাইরে চলে গেল। তীব্র বুঝল ছেলে রাগ করেছে, কিন্তু বলবে না। একা একা বসে কাঁদবে। একদম ওর মতো হয়েছে, স্বভাব, চরিত্র, অনুভূতির প্রকাশ সব। কিন্তু চেহারা অনেকটা মায়ের মতো। সেই সিগ্ধতা। তীব্র নিজের কাজ করতে করতে কখন সময় পেরিয়ে যায় বুঝতে পারে না। কাজ শেষ হলে দেখে 9টা বাজে। রাত হয়ে গেছে। কিন্তু তাইয়ান কোথায়? ও তাইয়ানকে খুঁজতে গিয়ে দেখে ও সুইমিং পুলে পানিতে পা ডুবিয়ে বসে আছে। তীব্র একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। তারপর নিজেও তাইয়ানের পাশে বসে। তাইয়ান কোনো রিয়েক্ট করে না। কিছুক্ষণ নীরবতা পালন করে তীব্র শান্ত কণ্ঠে বলে, রাগ করেছ? মাথা নাড়ায়। রাগ করেনি সে। তাহলে কথা বলছ না যে? কিছুক্ষণ চুপ থেকে তাইয়ান মুখ ভার করে বলে উঠে, সরি পাপা। ছেলের কথায় অবাক হয় তীব্র। সরি কেন? তোমার কথা শুনিনি তাই। কথাটা শুনে তীব্র ওকে কাছে টেনে জড়িয়ে ধরে। আমি সরি বাবা। তারপর আর কেউ কিছু বলল না। কিছুক্ষণ পর বুঝল তাইয়ান ঘুমিয়ে গেছে। তীব্র ওকে কোলে তুলে বুকের মধ্যে নিয়ে রুমে যায়। তারপর ওকে বুকে নিয়ে মাথায় হাত বুলাতে বলাতে ভাবতে থাকে আর কতদিন ওকে নিজের দেশ থেকে দূরে রাখবে। এখন অবুঝ, তাই হয়তো মায়ের ব্যাপারে জানতে চায় না। কিন্তু যখন জানতে চাইবে তখন। আর তোর তো নিজের ছেলের কথা মনে নেই। মাতৃত্বের টান হয়তো অবচেতন মনে অনুভব করে, কিন্তু হয়তো মনে পড়ে না। কিন্তু তাইয়ানের তো এখানে ও ছাড়া কেউ নেই।
যদি তীব্রের কিছু হয়ে যায় তাহলে কে দেখে রাখবে তাইয়ানকে? ও তো পাপাই ছাড়া দুনিয়ায় কিছু বোঝে না। ওর ভালো মন্দ কিছু হয়ে গেলে তাইয়ান যে একা হয়ে পড়বে। সেদিনের কথা, হঠাৎ করেই তীব্র সিজনাল জ্বর হয়। জ্বরটা একটু বেশি ছিল, তাই বিছানা ছেড়ে উঠতে পারেনি। যদিও ঘরে মেইড ছিল, কিন্তু তারা কেউ তাইয়ানকে খাওয়াতে পারেনি। ছেলেটা পুরো রাত কান্না করতে করতে তীব্রের বুকের উপর ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে ছেলেকে এমনভাবে দেখবে আশা করেনি। ও না থাকলে আপন কেউ নেই তাইয়ানের, তাই ওর জন্য হলেও তীব্রকে দেশে ফিরতে হবে। নিজের জন্য না, ছেলের জন্য, তাহলে তো তুরকে দেওয়া প্রমিস ভাঙবে না, তাই না? তাছাড়া তুরের তো এটা জানা উচিত ওর ছেলে আছে। তখন না অসুস্থ ছিল, এখন তো সুস্থ। ও তুরের কাছে স্বামীর অধিকার না থাকলেও তাইয়ানের তো মায়ের অধিকার আছে। তুর নিজের সন্তানকে তো ফেলে দিবে না। তাছাড়া তাইয়ানকে শুধু ওর উপর ডিপেন্ডেবল করানো যাবে না, তাহলে ও না থাকলে ছেলেটা একা হয়ে পড়বে। যাই হোক, এবার তীব্র দেশে ফিরবে। কথাগুলো ভেবে তাইয়ানের কপালে চুমো দিল। তাইয়ান ঘুমের মাঝেই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে তীব্র তাইয়ানকে ডাকে, পাপাই, ঘুম থেকে উঠো, আর একটু না, স্কুল তো অফ। ঘুম কণ্ঠে, তাই তো উঠতে বলছি। তাইয়ানের কোনো সাড়া না পেয়ে তীব্র ওকে কোলে তুলে নেয়। এটা দেখে তাইয়ান কান্না জুড়ে দেয়। কোনো লাভ নেই। তারপর তাইয়ানকে ব্রাশ করিয়ে ফ্রেশ হয়ে নিজেও শাওয়ার নেয়। বাবা ছেলে অন্যরকম খেলায় মেতে ওঠে। ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে তাইয়ানকে ডাকতে ও খাবার নিয়ে হাজির। ছুটির দিন সব কাজ নিজেরাই করে। তীব্র এক প্লেটে দুজনের খাবার রাখে। এখানে একটা গেম আছে, 2 গ্লাস দুধ রাখা। যে আগে দুধ শেষ করতে পারবে তাকে অন্যজনকে খাইয়ে দিতে হবে। গেইমের মূল উদ্দেশ্য তাইয়ানকে দুধ খাওয়ানো। ও দুধ খেতে চায় না, তাই প্রতিদিনের মতো এই খেলা অনুষ্ঠিত হয়। তাইয়ান পাপাইয়ের হাত থেকে খাওয়ার জন্য তাড়াতাড়ি দুধ সাবার করে, আর তীব্র হেরে গিয়ে প্রতিদিন মুখ গোমরা করে খাইয়ে দেয়। প্রতিদিন যে তাইয়ান জিতে যায় না নয়, মাঝে মাঝে তীব্রও জিতে যায়। সেদিন তাইয়ান ওকে খাইয়ে দেয়। আর জিতে গেলে তীব্রের খুশির সীমা থাকে না। আর তাইয়ান ভেংচি দিয়ে বলে, প্রতিদিন হেরে যাও, তাই আজকে ইচ্ছে করে হেরে গেলাম। ছেলের মুখে এই কথা তীব্রকে না হাসিয়ে পারে না। যাই হোক, আজকে যেতে সেটা দেখার বিষয়। গেম শুরু হয়ে গেলে বরাবরের মতো আজ তীব্র হেরে যায়। তাইয়ান দুধের গ্লাস সাবার করে তীব্রকে বলে, জিতে গেছি এবার। ডোরেমনের জিসানের মতো হাসি দেয়। তীব্র নিজের দুধের গ্লাস দেখে দুঃখী মুখ করে বলে, আজকে হেরে গেলাম, কিন্তু কাল ঠিকই জিতে যাব। দেখে নিও, যেদিন আমি চাইব সেদিন। এটা শুনে তীব্র নিজেও মুখ গোমরা করে। আর তাইয়ান একটা সানগ্লাস চোখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বলে, খাওয়াও। খাওয়ার সময় নো সাউন্ড। তীব্রের বেশ হাসি পায় ছেলের এমন অ্যাটিটিউড দেখে, কিন্তু হাসে না। খাইয়ে দেয় তার নবাবকে। কিন্তু অর্ধেক খাওয়ার পর যখন দেখে তীব্র খায়নি, তখন তাইয়ান এক টুকরো খাবার নিয়ে তীব্রের মুখের কাছে দেয়। তীব্র ওর দিকে তাকিয়ে বলে, আমি তো হেরে গেছি, যেদিন তুমি জিতবে শোধ করে দিও। তীব্রের মুখে হাসি ফুটে ওঠে। দুজন দুজনকে খাইয়ে দেয়। তীব্রের কাছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্য তাইয়ান, যেই ভালোবাসার খোঁজে ও ছটফট করেছে, ছোটবেলা থেকে কাতর হয়েছে, তা সম্পূর্ণ হয়েছে ছেলের কাছে। ওর হয়তো কিছু চাই না, কিন্তু ছেলেকে যে দিতে হবে ওর আপন জনদের কাছে। খেতে খেতে তীব্র বলে, তাইয়ান, হুমম, বাবাইয়ের উপর সত্যি রাগ করনি? না,
তোমাকে নিয়ে যাব না তারপরেও। হুমম। অন্যদিকে তাকিয়ে আলাদা ভাব নিয়ে পা দুলাতে দুলাতে। এখন যদি বলি তোমাকে নিয়ে যাব, এই জন্যই রাগ করিনি। কথাটা শুনে তীব্রের হাতের চামচ প্লেটে পড়ে যায়। তারপর রাগী চোখে ওর দিকে তাকাতেই তাইয়ান একটা ক্যাবলা হাসি দেয়। তীব্র বেশ রেগে জিজ্ঞেস করে, মানে? তাইয়ান চেয়ার থেকে নামে। তারপর বলে, আমি জানি পাপাই আমার কথা রাখবে, তাই রাগ করি নাই। তাইয়ান নন। আর তাইয়ানকে কে পায় ও দৌড় দেয়, সাথে তীব্র। বুঝে গেছে এই ছেলে একদিন ওকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। বাপের চেয়ে বড় ফাজিল। কিছুক্ষণ আগেই ফ্লাইট ল্যান্ড করেছে। তীব্র কমপ্লিট ব্ল্যাক ড্রেস আপ, টি শার্ট, তার উপর জ্যাকেট, চোখে সানগ্লাস। আর তাইয়ান ডাংগ্রিস পরে আছে, সাথে বাবাকে কপি করে চোখে সানগ্লাস। তীব্রের হাত ধরে স্টাইলে হাঁটছে। কিছুক্ষণ বাদে বাবার হাত ছেড়ে নিজেও ভাব নিয়ে আগে হেঁটে চলেছে। তীব্র সানগ্লাস নামিয়ে ছেলের কৃতিকলাপ দেখে মাথা নাড়ল। এই ছেলে বড় হলে মহা বিপদ। তীব্র নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। আর তাইয়ান হাঁটতে হাঁটতে একটা মেয়ের সাথে ধাক্কা খেল। মেয়েটা পরেই কান্না করে দিল। এটা দেখে তাইয়ান ভয় পেয়ে গেল। এমনিতে মেয়ে তার উপর কান্না করছে। ও তাড়াতাড়ি মেয়েটাকে উঠাতে চাইল, কিন্তু পারল না। মেয়েটার দিকে তাকাতেই দেখল ওর চেয়েও একটা ছোট মেয়ে। 3 বছর হবে, হাঁটু পর্যন্ত ফ্রক পরা। মেয়েটাকে কার্টুনের পুতুলের মতো লাগল। হঠাৎ কি মনে করে মেয়েটার গাল টেনে ধরল। এটা দেখে মেয়েটি আরো জোরে কান্না করে ওর হাতে খামচে দিল। তখনই ওর ঋদ্ধর কথা মনে পড়ল যে মেয়েরা নাকি খামচে দেয়। ও রেগে গেল, এই তুমি আমাকে খামচি দিলে কেন? মেয়েটি ছোট তাই কথা বাঁধছে। তুমি আমাকে ফেলে দিলে কেন? আবাল আমাল গাল টানলে, তাই তুমি আমাকে খামচি দেবে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এটা দেখে তাইয়ান দৌড়ে পাপার কাছে গেল। কি হয়েছে? পাপাই একটা মেয়ে আমাকে খামচি মেরেছে। ছেলের কথায় তীব্র আকাশ থেকে পড়ল। তুমি কি করেছ? মারনি তো? মাথা নাড়িয়ে গাল ফুলিয়ে না জানালো। স্বস্তি পেল তীব্র। ভালো করেছ বাবা। তোমাকে বলেছিলাম না মেয়েরা মারলে কিছু বলতে হয় না, কারণ মেয়েরা কিউটি হয়, তাই ওদের আদর করতে হয়। মেয়েরা আদর করার জিনিস। ঠিক আছে, গুড। তীব্র আর কিছু বলতে যাবে তার আগেই তাইয়ান দৌড় দেয়। তীব্র ডাকে কিন্তু থামে। তাইন কই যাচ্ছ? নিজেও ওর পিছে যায়। তাইয়ান সেই পিচ্ছি লাল মেয়েটার কাছে যায়। মেয়েটি গাল ফুলিয়ে ওকে দেখছে কেন জিজ্ঞেস করলে তাইয়ান ওর গালে কিস করে। এটা দেখে তীব্রের মাথায় হাত। মেয়েটা কাঁদতে কাঁদতে ওর মার কাছে গিয়ে বলে, আম্মু, ছেলেটা না আমাল গালে কিস করেছে। তীব্র মেয়েটার আম্মুকে ভালোভাবে দেখতেই থমকে যায়, কারণ সে তোয়া। মেয়ের কথায় তোয়া অবাক। কোনো ছেলে আবার তোমাকে কিসি করল? ওই ছেলেটা। তাইয়ানকে দেখিয়ে দিয়ে তোয়া ওর কাছে গেলে তাইয়ান হিরোর মতো ভাব দেখায়। এটা দেখে তোয়া কিছুটা ভ্রু কুঁচকে বলে, এই যে লিটল হিরো, আপনি আমার মেয়েকে কিসি করেছেন কেন? তাইয়ান বেশ মুড নিয়ে বলে, ও আমাকে খামচি দিয়েছে তাই। তাইয়ানের কথায় তোয়া কনফিউজড। খামচি মেরেছে বলে কিসি? পাপাই বলেছে মেয়েরা আদর করার জিনিস, তাই মারলে তাকে কিসি করতে হয়, মারতে না। ওর কথায় হেসে উঠে তোয়া। যেমন বাবা তেমন ছেলে, খুবই ডেঞ্জারাস। যাই হোক, মেয়ের মা রিক্স নিব না। তা তোমার বাবা কই? তখনই তীব্র সামনে এসে দাঁড়ায়। তাইয়ান, আমাদের লেট হচ্ছে। ওকে দেখে থমকে যায় তোয়া। একবার তীব্র আরেকবার তাইয়ানের দিকে তাকায়। তোয়া কিছু বলতে যাবে তার আগেই তীব্র বলে,
তোমার মেয়ে? মাথা নাড়ায় তোয়া। কি নাম? তাসরিয়া ইবনাত তীর। তাইয়ান। হালকা হেসে তোয়া গিয়ে তাইয়ানকে বুকে জড়িয়ে ধরে। তাইয়ান বুঝতে না পেরে বাবার দিকে তাকায়। তোয়ার চোখে পানি। ভালো আছেন তাই না? হুমম। তবে চিন্তা করো না, কাউকে ডিস্টার্ব করব না। চল তাইয়ান, আমাদের লেট হচ্ছে। তোয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যেতে চায়। ভাইয়া, আমার কথা শুনুন।